সম্প্রতি অসম পুলিশের অপারেশন প্রঘাত এবং তারপর একের পর এক জঙ্গি গ্রেফতার, তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য মিলছে। দাবির একাধিক নির্দেশ আসছিল বাংলাদেশ থেকে, এমনকি এই ভারতের মাটিকে ব্যবহার করে একের পর এক রাজ্যে যাওয়ার পর্যন্ত পরিকল্পনা ছিল এই সমস্ত জঙ্গিদের। জানাও আমাদের। দেখো একেবারেই, এবং মূলত যে নির্দেশগুলো আসছিল সেগুলো মারাত্মক। তার কারণ যেগুলো সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে বিশেষ করে তাদেরকে যাওয়ার জন্য, সেখানে থাকার জন্য যোগাযোগ বাড়াতেও নির্দেশ ছিল। এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভারতবর্ষের সীমান্ত রয়েছে, আসামে 263 কিলোমিটার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তর কথাও বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে সীমান্তবর্তী অঞ্চলে গিয়ে থাকার জন্য বা সেখানে একটা হোল্ড তৈরি করার যে নির্দেশ, সেই নির্দেশ কেন সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার পেছনে তারা এটাও মনে করছেন যে নাশকতার তো একটা চক্রান্ত ছিলই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের, এবং সীমান্তকে কেন তারা টার্গেট করছিল। দ্বিতীয়ত তোমায় জানিয়ে রাখি যে এর আগে 2023 সালের নভেম্বর মাসে ফারহান ইসরাক, যে ফারহান ইসরাকের নাম এই অপারেশন প্রঘাত করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, সেই ফারহান ইসরাক জসিমউদ্দিন রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, যার নির্দেশেই এখানে একের পর এক কার্যকলাপ করতে শুরু করে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামে। সেই ক্ষেত্রে এই ফারহান ইসরাক সে ভারতবর্ষে আসে নভেম্বর মাসে 2023 সালে, এবং এসে বেশ কিছু নির্দেশও দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হচ্ছে, যে বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ছিল, তাকে ফারহান ইসরাকই নির্দেশ দেয় যে পুলিশ ধরতে পারে তাই কেরলে চলে যেতে, এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করে সে জীবন অতিবাহিত করছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, যাতে কেউ সন্দেহ না করে, তার জন্য যা যা প্রচেষ্টা নেওয়ার সমস্ত প্রচেষ্টা তার তরফ থেকে নেওয়া হয়েছে। এবং এই যে একদিকে চিকেন স্নেক, তাকে টার্গেট করা, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চক্রান্ত বা একটা ইচ্ছা, তাদের যেটা পরিকল্পনা, এবং তার সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া, বিস্ফোরক উদ্ধার হওয়া, কোনো বিষয়, পুরো বিষয়টাই যে একটা বড় চক্রান্ত রয়েছে, একটা বড় নেটওয়ার্কের মাধ্যমে তারা এটা বাস্তবায়িত করার চেষ্টায় ছিল, সেটা কিন্তু নিশ্চিত হচ্ছেন তদন্তকারীরা। মোবাইল ফোনের তথ্যগুলো খতিয়ে দেখে তারা জানতে পারছেন যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেখানে গিয়ে কমিউনাল টেনশন থেকে আরম্ভ করে অন্যান্য বেশ কিছু ঘটনা তারা ঘটাতে পারতো, এমনকি খুনের ঘটনাও তারা ঘটাতে পারতো মনে করা হচ্ছে। এবং সেখানে মূলত হোল্ড করার পিছনে কারণ হচ্ছে যাতে সেখানে আরও বেশি স্লিপার সেল আরও বেশি সেখানে বাড়ানো যায়, বা যে স্লিপার সেলরা রয়েছে তাদেরও ডিপ্লয়মেন্ট সেখানে করা যায়। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এবং ভারতবর্ষে বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানোর জন্য যে পরিকল্পনা তাদের ছিল, সেই পরিকল্পনা শুধুমাত্র পরিকল্পনা আগ্নেয়াস্ত্র জোগাড় করা এবং বিস্ফোরক জোগাড় করাই নয়, একেবারে তাদের এই যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, সেই ব্লু প্রিন্টেই মাধ্যমেই তারা বাস্তবায়িত করতে চেয়েছিল। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি, একদিকে যেমন বাংলাদেশ থেকে একের পর এক নির্দেশ, পাকিস্তানের হ্যান্ডলারদের সাথে তাদের যোগাযোগ, অন্যদিকে যে খাগড়াগড় কাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি সাদিক সুমন ওরফে তারিকুল ইসলাম, তার একের পর এক নির্দেশও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ এই তারিকুল ইসলামকে যখন এনআইএ গ্রেপ্তার করে, তারিকুল ইসলামের কে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা জানতে পারেন যে অত্যন্ত প্রশিক্ষণ নেওয়া এবং অত্যন্ত বড় মাপের একজন সদস্য ছিল জামাতুল মুজাহিদিনের সে, এবং রিক্রুট পর্যন্ত করেছে, এমনকি আইডি তৈরি করতেও বিশারদ। এবং তার সঙ্গে সঙ্গে জামাতুল মুজাহিদিনের অত্যন্ত একজন বলিষ্ঠ একজন সদস্য বা প্রধান বলা যায় সালাউদ্দিন সালাহিনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই তারিকুল ইসলামের। সেই তারিকুল ইসলাম একের পর এক নির্দেশ দিয়ে গিয়েছে, এবং পরিকল্পনা কিভাবে মগজ ধোলাই করতে হবে, কিভাবে আগ্নেয়াস্ত্র সঞ্চয় করতে হবে, কিভাবে প্রত্যেকটা কাজ তারা করবে স্টেপ বাই স্টেপ, সে বুঝিয়েছিল আব্বাস আলীকে। যে তথ্য আসাম পুলিশ পেয়েছিল তাকে, তার মাধ্যমেও কিন্তু তারা জানতে চান যে আর কারা কারা রয়েছে যারা যারা এই ধরনের নির্দেশ পালন করতে ইতিমধ্যে তাদের কাজগুলো করে চলেছে।